ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি জাস্ট 47 মিনিট আগে, যেখানে কিন্তু ডিফেন্স সেক্টরের একটা বেস্ট কোম্পানি নিয়ে আলোচনা করেছি। কোম্পানিটা কিন্তু অর্ডার বুক অনেক বড়। তো অর্ডার বুক বড় মানে কিন্তু এটা ভবিষ্যতে এই পেমেন্টগুলো পাবে, এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর অর্ডার ভারত সরকারের কাছ থেকে ওয়েট করছে। বিদেশে তো আছে, তো আমি ডিটেলসে আলোচনা করেছি কোম্পানির অর্ডার বুক নিয়ে, কোম্পানি কীরকম কাজ করে সব নিয়ে। এই কোম্পানিটা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করে দেবে। যারা এখনও দেখেনি তারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। মার্কেট ক্লোজ হয়ে গেছে, চলুন মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। স্যার, আজকের দিনে সবচেয়ে বড় কি মুভমেন্ট হচ্ছে এফওএমসি মিটিং, তার আউটকাম কিন্তু আজকে আসতে চলেছে। দেখুন, আমরা ডিসেম্বর 2023-এ জানতে পেরেছিলাম ফেডের কাছ থেকে বা মিস্টার পয়েলের কাছ থেকে যে তা ইউএস কিন্তু রেট কাট করতে চলেছে 2024-এ। তো সেই নিয়ে কিন্তু মার্কেট স্বপ্ন দেখছে যে হয়তো পয়েল স্যারের কাছ থেকে কিন্তু কিছু একটা ইঙ্গিত পাওয়া যাবে বা রেট কাটের আভাস কিন্তু পাওয়া যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার আজকের দিনই হচ্ছে সেই দিন যে এফওএমসির মিটিংয়ে কি হলো সেটা জানার। সাধারণত কি রাত 11:30টার সময় কিন্তু 11:30 PM হচ্ছে আমরা এফওএমসি কী ডিসিশন নিয়েছে সেটা কিন্তু জানতে পারবো আজকের দিনে। তো আজকের দিনে এই ডিসিশনের ওপরে কিন্তু মার্কেটের ওপরে ওঠা বা নিচে নামাটা ডিপেন্ড করছে ইউএসের সাথে সাথে কিন্তু তার পাশাপাশি টোটাল ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটও কিন্তু সেদিকেই চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার পাশাপাশি কিন্তু চেয়ারপারসন যে রয়েছে তারও কিন্তু, অর্থাৎ পায়েল স্যারও কিন্তু যে বক্তৃতা দিচ্ছে সেটা কি ইঙ্গিত করছে সেটাও কিন্তু একটা বিশাল বড় ম্যাটার রাখে মার্কেটের জন্য। তো স্যার আজকের দিন কিন্তু গুরুত্বপূর্ণ দিন। আমরা কালকে টোটাল এফওএমসিতে কি মিটিং হয়েছে, কি আলোচনা হয়েছে বা কি বেরিয়ে এসছে ওখান থেকে মিটিং থেকে, সেটা নিয়ে আলোচনা করব। আপনারাও কিন্তু রাডারে রাখতে পারেন এই মিটিংয়ের আউটকাম কি আসছে। দেখুন, মারুতি হচ্ছে নর্মাল প্যাসেঞ্জার ভেহিকলস যেগুলো আছে, অর্থাৎ নর্মাল মিন্স হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস বাদ দিয়ে যদি দেখেন তাহলে মারুতি হচ্ছে নাম্বার 1 কোম্পানি যেটা ভারতের মধ্যে ব্যবসা করছে। প্রায় 40%-এর কাছাকাছি কিন্তু মার্কেট ক্যাপচার করে রেখেছে হচ্ছে কি মারুতি। এই কোম্পানিটা আজকে কিন্তু 3%-এর কাছাকাছি, 3%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল, অবশ্যই ক্লোজিং হতে হতে কিন্তু 3%-এর কাছাকাছি এসছে। আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনেই তার অল টাইম হাই মেরেছে, 52 হাই বলুন বা অল টাইম হাই বলুন 12,025। তো সেখান থেকে কিন্তু সামান্য নিচে চলছে 11,941। দেখুন, আজকের দিনে এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণটা কিন্তু সিএলএসএ। তারা এক্সপেক্ট করছে যে এই কার মেকার যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু হচ্ছে টপ পজিশন নিতে পারে সিএনজি স্পেসে, অর্থাৎ সিএনজি সেগমেন্টে কিন্তু টপ পজিশন নিতে পারে হচ্ছে এই কোম্পানিটা। তো সিএলএসের বক্তব্য অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে কি সিএনজি যে প্রাইভেট ভেহিকলস রয়েছে সেগমেন্টে, এই কোম্পানিটা কিন্তু 72% মার্কেট ক্যাপচার করে রেখেছে। তো সিএনজি সেগমেন্টে কিন্তু নর্মাল প্রাইভেট ভেহিকেলসে আপনি যদি ইলেকট্রিক ভেহিকলস বাদ দিয়ে বলেন তাহলে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে নাম্বার 1 কোম্পানি। তার পাশাপাশি সিএনজিতেও কিন্তু কোম্পানিটা ভালো একটা মার্কেট কিন্তু ধরে রেখেছে। তারা বলছে কি ওভার দ্য লাস্ট 6 মান্থ দ্য স্টক হ্যাজ গেইন অ্যারাউন্ড 15%, ওয়াইল দ্য ইয়ার, অর্থাৎ এই বছরের মধ্যে কিন্তু এই কোম্পানিটা 46% যেতে পারে। এটা কে বলছে? এটা কিন্তু সিএলএসএ বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি আরেকটা নিউজ কি পাওয়া যাচ্ছে যে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথমের দিকে কিন্তু এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকলস নিয়েও আসছে। তো জানুয়ারি 2025-এর আর কি। তো দেখুন, আমরা একটু আগে যেটা দেখলাম 6 মাসে 15%, তো এক বছরে তারা এক্সপেক্ট করছে 46%-এর ওপরে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখুন, আমরা যদি প্রিভিয়াস দেখলে দেখা যাবে এক বছরে 45%। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 82% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা কিন্তু কোভিডের সময় পড়ে গেছিলো, সেখান থেকে কিন্তু খুব ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সিএলএসএ এক্সপেক্ট করছে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। টু হুইলার সেগমেন্টে কিন্তু একটা ভালো কোম্পানি বলতে পারেন আইশার মোটর। তো আইশার মোটর আজকের দিনে কিন্তু 4%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, চার্ট দেখলে দেখা যাবে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি যে উপরে উঠেছে তারপরে কিন্তু প্রায় উপরেই ছিল কোম্পানিটা।
তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আজকে 4%-এর ওপরে বাড়ার পিছনে কারণ কি? ইউবিএস একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে এই কোম্পানিটার জন্য। কিসের জন্য? নিউ লঞ্চিং, অর্থাৎ আইশার মোটর নতুন বাইক লঞ্চ করেছে, তার জন্যে কিন্তু ইউবিএস হচ্ছে আপগ্রেড, মানে আপসাইড মুভমেন্টের কথা বলছে বা আপগ্রেডিং করেছে স্টকটাকে। তো ইউবিএস কিন্তু বাই রেটিং দিচ্ছে, বাই রেটিংয়ের সঙ্গে সঙ্গে তারা বলছে কি, তারা কিন্তু বলছে 35% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিটা। দেখুন স্যার, আমি আবারও বলবো, বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম রেটিং দেবে, বাই রেটিং দেবে, কেউ সেল রেটিং দেবে, খবর যেরকম আসবে, কোম্পানি যেরকম পারফরমেন্স করবে সেরকম অনুযায়ী কিন্তু। তো সেই জায়গায় কোনো ব্রোকিং হাউস বাই রেটিং দিচ্ছে বলে বাই করতে হবে, সেল রেটিং দিচ্ছে বলে সেল করতে হবে, এই জিনিসটা কিন্তু একদম ভুল ডিসিশন। আপনার যদি মনে হয় যে আইসার মোটর কোম্পানিটা ভালো করবে, তাহলে গিয়ে আপনি কিন্তু আইসার মোটর কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করবেন বা এই কোম্পানিটা আপনার রাডারে রাখবেন। কোম্পানিটা আমরা যদি প্রিভিয়াস রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 32% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু 80% রিটার্ন দিয়েছে 5 বছরে। আমি যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিটার্ন দিয়েছে বলে ভবিষ্যতে দেবে এরকম ব্যাপার নয়। আগে অ্যানালাইসিস করবেন বিজনেসকে, এবং তারপরে গিয়ে কিন্তু কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন। দেখুন, ইরেডাকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে প্রায় 3%-এর কাছাকাছি কিন্তু একটা লোয়ার সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো ইরেডাকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা দেখি, এবং সেটা ইম্প্যাক্ট কতটা করবে সেটাও দেখি। তো ইরেডা আজকে 3% পড়েছে। কেন পড়েছে? কারণ এনএসসি কিন্তু রিবক করেছে, অর্থাৎ ইরেডাকে জানা যাচ্ছিল বা শোনা যাচ্ছিল বা এনএসসি জানিয়েছিল যে ইরেডা হচ্ছে এনএসসির পার্ট হতে চলেছে। কিসের মধ্যে? নিফটির অনেকগুলোর মধ্যে কিন্তু হচ্ছে ইরেডা ঢুকতে চলেছিল, ইন্ডেক্সের পার্ট হতে চলেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন এনএসসি কিন্তু ইরেডাকে হচ্ছে কি করেছে? প্রত্যাখ্যান করেছে বলতে পারেন, বা পার্ট হচ্ছে না সেটাও বলতে পারেন। কেন? কারণ শোনা যাচ্ছে, তো পার্ট না হওয়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ কিন্তু হচ্ছে নন কমপ্লায়েন্স উইথ সেবি নর্মস, অর্থাৎ সেবির একটা রুলস আছে, সেই রুলটা হচ্ছে ইরেডার মধ্যে খাটছে না। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে নন কমপ্লায়েন্স উইথ সেবি পোর্টফোলিও কনসেন্ট্রেশন নর্মস। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সেবি পোর্টফোলিও কনসেন্ট্রেশন নর্ম অফ ইকুইটি এক্সচেঞ্জ ট্রেডার ফান্ড বা ইটিএফ অ্যান্ড ইন্ডেক্স ফান্ড রিলেটেড টু ইম্প্যাক্ট কস্ট, দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু রিবক ইট আর্লিয়ার ডিসিশন। ইরেডাকে নিয়ে কিন্তু এই ডিসিশন নিয়েছে, ঠিক আছে। যেটা কিন্তু আমরা দেখেছিলাম যে কি এনএসসি কিন্তু জানিয়েছিল যে কিসের মধ্যে আসতে চলেছে। ইরেডা হচ্ছে নিফটি 500, নিফটি মিড ক্যাপ 150, নিফটি মিড ক্যাপ 100, নিফটি 200, নিফটি লার্জ মিড ক্যাপ 250, নিফটি মিড স্মল 400 এবং নিফটি টোটাল মার্কেট অ্যান্ড নিফটি 500। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো ইন্ডেক্সের পার্ট হতে চলেছিল কিন্তু ইরেডা। তো ইরেডা কিন্তু এখন এই ইন্ডেক্সের পার্ট হবে না। তো স্যার, পার্ট হবে না মানে এই নয় যে কোম্পানির বিজনেস খারাপ হয়ে গেছে। কোম্পানির কিন্তু যে বিজনেস করছে সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো আপনি বিজনেস দেখে হচ্ছে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, আজ হবে না কাল বা 1 বছর বা 2 বছর পরে হবে। কোম্পানি যদি বিজনেস ভালো করে, কোম্পানি যদি ঠিকঠাক থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অত চিন্তা করার কিছু নেই। কোম্পানির বিজনেস দেখুন এবং বিজনেস দেখে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন। তারপরে কোনো কোম্পানি যদি বিজনেস ভালো থাকে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এইসব নিফটির এইসব ইন্ডেক্সের পার্ট হতে পারে। দেখুন, টাটা কেমিক্যালকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে প্রায় 8%-এর কাছাকাছি পড়েছে। টাটা কেমিক্যাল 8% পড়ার পিছনে কারণ কি? কারণ এফএনও থেকে কিন্তু এক্সিট করেছে হচ্ছে, এফএনও ব্যান্ড থেকে কিন্তু এক্সিট হয়েছে টাটা কেমিক্যাল। আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে যে টাটা সন্স 2025 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু লিস্টিং হতে চলেছে, এরকম কিন্তু রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া গেছিলো। তো এই যে টাটা কেমিক্যাল 3% স্টেক কিন্তু হোল্ড করছে কার? এই টাটা সন্সের, অর্থাৎ তাদের যে মাদার কোম্পানি। তার জন্য কিন্তু টাটা কেমিক্যাল কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল, প্রায় 40% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এখন কিন্তু শোনা যাচ্ছে যে টাটা কেমিক্যাল বা টাটা সন কিন্তু এই যে লিস্টিংয়ের ব্যাপারটা, সেটা কিন্তু আপাতত হচ্ছে না। তার জন্যই কিন্তু টাটা কেমিক্যালের মধ্যে এতটা ডাউন সাইড দেখা গেছে। তো এতদিন এফএনওতে ছিল বলে, তাই জন্য কী হচ্ছে, এফএনও ব্যান্ডের মধ্যে ছিল বলে কিন্তু 5%-5%-এর মধ্যে করে কিন্তু ডাউন সাইড পড়েছে। আজকে কিন্তু একটা ভালো ডাউন সাইড দেখা গেছে এই কোম্পানির মধ্যে।
মূলত এই কারণেই কিন্তু টাটা কেমিক্যাল আজকে এতটা পড়েছে। দেখুন ভারতী এয়ারটেল, এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে খুব একটা বিশাল যে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এরকম ব্যাপার নয়, কিন্তু এই কোম্পানি কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন ভারতী এক্সাকম, এই কোম্পানিটা কিন্তু আইপিও আনতে চলেছে, যেটা কিন্তু ভারতী এয়ারটেলের একটা সাবসিডিয়ারি বা পার্ট বলতে পারেন, যার ভ্যালুয়েশন কত 28,000 কারোর। এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর। এই আইপিওটা এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু আসতে পারে। রিপোর্টের মাধ্যমে কোথা থেকে জানা যাচ্ছে? সিএনবিসি TV18 থেকে কিন্তু এই রিপোর্টের মাধ্যমে খবরটা জানা যাচ্ছে, যেটা কিন্তু কত ভ্যালুয়েশন হতে পারে। কোম্পানির ভ্যালুয়েশন তো হচ্ছে 28,000 করোড়, কিন্তু আইপিও সাইজ হতে পারে কিন্তু 4,300 করোড়। এটা অ্যাকর্ডিং টু সিএনবিসি TV18। তো ভারতী এক্সাকন যেটা আইপিও আসতে চলেছে, সেই আইপিও যদি আসে তাহলে কিন্তু প্রফিট বা লাভ যাই বলুন না কেন হবে কিন্তু ভারতী এয়ারটেল। তো ভারতী এয়ারটেল এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন এলএনটি ফুডকে দেখলে দেখা যাবে আজকের দিন 10% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো 10% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? সুনীল সিঙ্ঘানিয়া এই স্টেকটা কিন্তু বাই করেছে। তো এবার এই সুনীল সিঙ্ঘানিয়া কে? তো এই সুনীল সিঙ্ঘানিয়া হচ্ছে আবাকুস অ্যাসেট ম্যানেজমেন্টের এলএলপি। তিনি কিন্তু কোম্পানির স্টেক বাই করেছে বলে আজকে কিন্তু এই কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার আবারও বলবো, যদি কোম্পানির বিজনেস ভালো লাগে, যদি কোম্পানির বিজনেসটা ঠিকঠাক থাকে এবং কোম্পানি ফান্ডামেন্টাল হয়, তাহলে গিয়ে বাই করবেন বা কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করবেন। কোনো বড় প্লেয়ার কোম্পানি বাই করেছে মানে এই নয় যে কোম্পানি ভালো হয়ে গেছে, মানে কোম্পানি এখান থেকে রকেটের মতন ছুটবে, সেরকম ব্যাপার নয়। তো কোনো বড় প্লেয়ার কিন্তু বাই করেছে বলে আমি বাই করব, এই চিন্তাভাবনা কিন্তু মাথায় আনবেন না। আমি যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কিন্তু 85% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটা 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 374% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। চার্ট দেখলেও দেখা যাবে কিন্তু কোম্পানিটা লেফট থেকে রাইটে ওপরেই গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টাল দেখবেন, তারপরে কিন্তু কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন। তো আজকে কিন্তু কোম্পানিটা এই কারণেই 10%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।